নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় কেমন পরিস্থিতিতে এবারের রাজ্য বিধানসভা নির্বাচন হচ্ছে, আর এই নিয়ে কথা বলবো অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে স্বাগত পাঁচমিশালিতে। নমস্কার। আপনি অনেকদিন থেকে রাজ্য বিধানসভা নির্বাচন দেখেছেন ও পর্যবেক্ষণ করেছেন, কিন্তু এবারের নির্বাচন কেমন ভাবে হচ্ছে, কি পরিস্থিতিতে হচ্ছে, এটা কি আদৌ কোনো নির্বাচনের জন্য একটা ভালো পরিস্থিতি বলে মনে করছেন? দেখুন, এবারের পরিস্থিতিটা গণতন্ত্রের দিক থেকে যদি ব্যাখ্যা করি, তাহলে গণতান্ত্রিক ভাবে খুব একটা নির্বাচন হচ্ছে না। তার কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্ট এসআইআর এর মধ্যে হস্তক্ষেপ করেছে এবং যে ২৭ লক্ষ মানুষের নাম ট্রাইব্যুনালে গেছে, তার থেকে ৭ লক্ষ মানুষের নাম আবার যুক্ত হয়েছে। কিন্তু অনেক মানুষ আছেন, তাদের এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি, অর্থাৎ তাদেরকে বাদ দিয়েই নির্বাচন হচ্ছে। গণতন্ত্রে একজনকে বাদ দিয়েও যদি নির্বাচন হয়, সেটাকে যথার্থ নির্বাচন বলে আমরা অন্তত তত্ত্বগত ভাবে দেখতে পারি না, কারণ তার তো সেই অধিকার আছে। আপনার মনে আছে ১৯৫২ সালে যখন জওহরলাল নেহেরু সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হলেন, এবং তখন তিনি সুকুমার সেনকে বলেছিলেন যে মানে সেই নির্বাচনের আগে সুকুমার সেনকে বললেন যে একজনও ভোটার যেন বাদ না যায়, যারা যোগ্য ভোটার। এক্ষেত্রে কিন্তু আমরা উল্টোটা দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন, তার যে কাজকর্ম সেটা খুব একটা নিরপেক্ষ লাগছে না আমাদের কাছে। তার কারণ কোন নির্বাচন কমিশন এর আগে আমরা দেখিনি। কড়া নির্বাচন কমিশন আমরা দেখেছি, টিএন সেশনকে দেখে আমরা প্রথম নির্বাচন কমিশন যে একটা সাংবিধানিক পদ এবং সে কিভাবে কাজ করে বুঝতে পেরেছি। তার আগে অব্দি নির্বাচন কমিশন নিয়ে এতটা সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ছিল না। কিন্তু এখন যেটা হলো যে নির্বাচন কমিশন একটি অর্ডার বের করছেন এবং সেই অর্ডারে ভারতীয় জনতা পার্টির সিল বা স্ট্যাম্প রয়েছে। এটা কাম্য নয়। ঠিক যেমন ভাবে কাম্য নয় নির্বাচন কমিশন যদি এক্স হ্যান্ডেলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিয়ে লেখেন, সেটা কাম্য নয়। নির্বাচন কমিশন যদি বার্নাল এবং বোরোলিন নিয়ে বার্তা দেন, সেটা কাম্য নয়। আসলে নির্বাচন কমিশন তো প্রত্যেকের কাছে সমান গুরুত্বপূর্ণ। তিনি তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। একটি রাজনৈতিক দল যে ভাষ্যে কথা বলবেন, নির্বাচন কমিশনও যদি সেই ভাষ্যে কথা বলেন, তাহলে তার প্রতি বিশ্বাস সাধারণ মানুষের, রাজনৈতিক দলের ভোটারদের জন্মাবে কি করে? আমরা এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে দেখছি যে প্রচুর আধা সামরিক বাহিনী বা সেন্ট্রাল ফোর্স, বলা হয়েছিল যে ২.৫ লক্ষ সেন্ট্রাল ফোর্স এ রাজ্যে আসবে এবং ইতিমধ্যে সাজোয়া গাড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গায় টহলদারি শুরু করেছে, যাতে ভোটারের আত্মবিশ্বাস বাড়ে এবং ভয় কমে। হিংসামুক্ত ভোট করাটাই হচ্ছে তার মূল লক্ষ্য। আমরা দেখেছি যে আমাদের রাজ্যে যে ভোটে যে হিংসার পরম্পরা আছে, সেটা কিন্তু গ্রাজুয়ালি কমছে। আপনি যদি দেখেন যে ২০২১-এর নির্বাচনে সেটা কমেছে। তার পরিবর্তে যেটা হয়েছে যে ভোট পরবর্তী হিংসাটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। এখন নির্বাচন কমিশনের দুটো দায়িত্ব। এক হচ্ছে হিংসাহীন ভোট করা, যাতে মানুষ আশ্বস্ত হয়ে নির্ভয়ে ভোট দিতে পারে, এবং তারপরে হচ্ছে ভোট পরবর্তী যাতে হিংসা না হয় সেটাকেও সুনিশ্চিত করা। কারণ আইন শৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের হাতে। আপনি দেখেছেন যে মানে অভূতপূর্ব, এর আগে হয়নি পশ্চিমবঙ্গে এত আধিকারিক, এত পুলিশ কর্তা তাদের যে বদলি হয়েছে, এর আগে রাজ্য নির্বাচনে কখনো সেটা দেখা যায়নি। কিন্তু তারপরেও আমরা মোথাবাড়ির ঘটনা দেখেছি, সেখানেও নিষ্ক্রিয় থাকতে দেখেছি। কারণ ঘটনা ঘটার প্রায় ১৭ ঘন্টা পরে ডিএম এসছেন, এসপি এসছেন, তারা কথা বলছেন। এই যে আমাদের যে নির্বাচন কমিশনের উপর ভরসা, আইন শৃঙ্খলা, এখন সেন্ট্রাল ফোর্স আসতে পারে, তারা কি আবার ভিক্টোরিয়া দেখতে যাবে? তারা কি আবার হাজারদুয়ারি দেখতে যাবে? নাকি তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা হবে? এটার পরে এবার আসি ইস্যুর বিষয়।
পশ্চিমবঙ্গে ইস্যু নিয়ে ভোট হয়। আমরা গতবারও দেখেছি মূল ইস্যু কি ছিল। গতবারের মূল ইস্যু ছিল কেন্দ্রীয় বঞ্চনা এবং বাংলা বাঙালির মেয়েকেই চায়, এইটাই ছিল ইস্যু। এবং এই ইস্যুতে সঙ্গে তো সমাজ কল্যাণমূলক প্রকল্প থাকেই তৃণমূল কংগ্রেসের, এরা বাজিমাত করেছে। কিন্তু এবছর দেখুন যে এই মুহূর্ত পর্যন্ত আর কত ঘন্টা পরে নির্বাচন, 48 ঘন্টা পরে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচনের আগে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে তেমন করে কোনো উত্তেজনা নেই, একটা শীতলতা দেখতে পাচ্ছি। তার কারণ এবারের ইস্যুগুলো কি প্রথম ইস্যু, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে ইস্যুটা, যে নাগরিকদের ভোটাধিকার হারানো, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আবার একই সঙ্গে আপনি জানেন যে গতকাল মুখ্যমন্ত্রী একটি মঞ্চ থেকে বলেছেন প্রায় 800 কর্মীকে গ্রেপ্তার করছে বা গ্রেপ্তার করার কথা নির্বাচন কমিশন বলছে। সেখানে কিন্তু মনে হচ্ছে যে দেখুন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের গ্রেপ্তার করার যে আইন আছে, আইন অনুযায়ী যদি গ্রেপ্তার করে এবং তাহলে তার আগে থেকে জামিন নেওয়া, সেই সাংবিধানিক ভাবে আইনগত ভাবে চলতে পারে। কিন্তু আপনার কি মনে হয় এটা কি সেই রাজ্য যেখানে শুধুমাত্র যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাস করে তারাই অপরাধ প্রবণতার সঙ্গে যুক্ত, বাকি সব রাজনৈতিক দল ইউটোপিয়ান স্বপ্নের মতো বাস করে? এমন তো নয়। এখানেই পক্ষপাতিত্বের প্রশ্ন উঠছে। ইস্যুর কথা বলছিলাম, ইস্যু তো এখন আগে থেকে আপনি যা বললেন এতক্ষণ ধরে নির্বাচন কমিশনের পদক্ষেপ এবং তাদের ভূমিকা নিয়ে, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে মূল প্রতিপক্ষকে কোনো রাজনৈতিক দল, না দেশের কয়েকটি সাংবিধানিক সংস্থা যাদের নৈতিক দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রাখা, যার মধ্যে প্রধান হচ্ছে নির্বাচন কমিশন? এছাড়াও আপনি এই মুহূর্তে যে তৃণমূল নেতাদের গ্রেপ্তারির আশঙ্কার কথা বললেন, তাদের হাত ধরে আসছে ইডি, সিবিআই, আইটি ইত্যাদি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হচ্ছে কাদের সঙ্গে? কোন রাজনৈতিক দলের সঙ্গে, নাকি এই সাংবিধানিক সংস্থাগুলোর বিরুদ্ধে? দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনকে আলাদা করে দেখেন না। একই ভাষ্যে তারা কথা বলেন এবং তিনি বিশ্বাস করেন যে তাকে পরিচালনা করে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার। এই সংস্থাগুলো স্বাধীন সংস্থা, তাদের কারো দ্বারা পরিচালিত হওয়ার কথা নয়। কিন্তু তারা যদি সরকারের কথায় পরিচালিত হয়, তাহলে একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি যেমন বিরোধীর সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাচ্ছে বলে ভারতীয় জনতা পার্টি, তারাও মমতা ব্যানার্জির বিরোধী হয়েছে। আপনি ইডি দেখুন, সিবিআই দেখুন। আপনি আগে কখনো ভেবেছেন, আপনি যদি একটু পরিসংখ্যান দেখেন যে গত 5 বছরে যে ইডির হানা হয়েছে, লাস্ট 2 মাসে কতটা হানা হয়েছে, আর গত 4 বছর 10 মাসে কতটা হানা হয়েছে, আপনি যদি তুলনামূলক আলোচনা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং একটা জিনিস দেখুন, কংগ্রেস আমলে যখন সিবিআই ইডি ছিল, তখন সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন খাঁচার তোতা পাখি। এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো সরাসরি অভিযোগ করেন যে এই প্রতিষ্ঠানগুলোকে দিয়ে নির্বাচনে কাজে লাগানো হচ্ছে, অর্থাৎ তাদের একটা টুলস হিসাবে কাজ করছে। আপনি ভাবুন যে মহিলা সংরক্ষণ বিল 2023 সালে পাশ হলো, কিন্তু তারপরে সেটা আবার পার্লামেন্টে নিয়ে এলো কেন? না, তার মোড়কে ডিলিমিটেশনসটা, বিলটাকে পাশ করানোর জন্য। ডিলিমিটেশন তো ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছে তখনই ডিলিমিটেশনের কথা বলা হয়েছে, এবং 1951 সালে, 61 সালে, 71 সালে 3 বার ডিলিমিটেশন হয়েছে। তারপরে সুনির্দিষ্ট ভাবে যে লোকসভার সংখ্যাগুলো বদলে বদলে গেছে। 1976 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে আর ডিলিমিটেশন হবে না, মানে আসনটা সীমিত, মানে নির্দিষ্ট থাকবে লোকসভায়। এরপরে হঠাৎ করে যখন এই যে ডিলিমিটেশন বিল নিয়ে আসার কারণ কি? আমরা সেন্সাস ছাড়া, কারণ অনুপাতে ডিলিমিটেশন, স্যার সেন্সাস ছাড়া কি কখনো ডিলিমিটেশন হতে পারে? সেন্সাস ছাড়া আমরা এসআইআর করলাম, সেন্সাস ছাড়া আবার ডিলিমিটেশন করতে গেল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, বা আপনি বলবেন যে গণতন্ত্রের একটা পজিটিভ দিক, যে বিরোধীরা একজোট হয়ে
এই অনৈতিক যে ডিলিমিটেশন এবং যে কথা বলা হচ্ছে মহিলা ক্ষমতায়ন, মহিলা সংরক্ষণ 33%, 2023 সেটা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সেন্সাসের পরে ডিলিমিটেশন হবে, সেখানে কিন্তু বিরোধীরা রুখে দিল। মূল লক্ষ্য কি ছিল? পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, এখানে ভোটারদের মহিলা ভোটারের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি। তামিলনাড়ুতে 61% মহিলা ভোটার এবং পশ্চিমবঙ্গেও 50-র উপরে মহিলা ভোটার। সুতরাং এই যে মহিলা ভোটারদেরকে একটা ইস্যু করে নিয়ে এখন তারা প্রচার করার চেষ্টা করছে যে মহিলা ভোটাররা মহিলাদের ভালো চায় না এই রাজনৈতিক বা আঞ্চলিক দলগুলো। সেখানে ডিএমকে এর কথা বলছে এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কথাও বলা হচ্ছে। কিন্তু আপনি ভেবে দেখুন যে এরকম একটা সময় এটা করার পরে প্রধানমন্ত্রী, যিনি বিজেপির প্রধানমন্ত্রী নন, আমার আপনার আমাদের সবার প্রধানমন্ত্রী, তিনি কখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন? যখন জাতি বিভিন্ন সংকটে পড়ে। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাজনৈতিক বিরোধী দলগুলোকে ক্রমাগত আক্রমণ করলেন। এটা গণতন্ত্রের পক্ষে ভয়াবহ একটা লক্ষণ, যেটা ভারতবর্ষ কিন্তু আগে দেখে নাই। এই তার ভাষণ নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। যাই হোক, সেই আলোচনায় পরে আসব। আপনি নির্বাচন কমিশনের কাজের কথা বলছিলেন। সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনের কাজে বিরক্তি প্রকাশ করেছে এবং ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, যেখানে 27 লক্ষ মানুষের নাম বাদ যাওয়া, তাদের সুবিচারের আশা রয়েছে, সেই কাজও ঠিক মতো হচ্ছে না। এই প্রখর রোদে মানুষকে সেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এর কারণ কি? সুপ্রিম কোর্টেও গিয়েও তো ন্যায় বিচার হচ্ছে না। সুপ্রিম কোর্ট যা বলছে তাতেও তো মানুষ বিচার পাচ্ছে না। দেখুন, মানুষ বিচার পাচ্ছে কি পাচ্ছে না আইনের পথে ঘটনাটা করছে, কিন্তু মানুষ যে হেনস্থা হচ্ছে, মানুষ যে গণতন্ত্রের প্রতি আস্থা হারাচ্ছে, গণতন্ত্রের প্রতি তার ঘৃণা তৈরি হচ্ছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আপনি ভাবুন, বিচারপতি বলছেন যে আমাকেও অ্যাডজুডিকেশনে ডাকা হয়েছে, যিনি বিচারপতি তাকে অ্যাডজুডিকেশনে ডাকা হয়েছে। তাহলে এমন কি হলো এ রাজ্যে? বলা হলো 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের এগুলো কিছু করা হবে না। হঠাৎ করে সেই অর্ডার ভায়োলেট করে লজিক্যাল ডিসক্রিপেন্সি এনে এটা কেন হলো? মানুষের এই হেনস্থা হওয়া, মানুষকে বিপদের মধ্যে ফেলা, বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলা, এইটা কিন্তু গণতন্ত্র প্রেমী কোনো শাসকেরই কাজ নয়, কোনো প্রতিষ্ঠানেরই কাজ নয়। বরং তাদেরকে রিলিফ দেওয়া, তাদেরকে আশ্বস্ত করা, ভরসা জাগানো, সেখানে ভরসা জাগানোর পরিবর্তে বিরক্তি জাগানোর কাজটা করছে নির্বাচন কমিশন। আপনি একটু আগে বলছিলেন যে বিরোধীরা সম্মিলিতভাবে মহিলা সংরক্ষণ বিল, তার সঙ্গে জুড়ে দেওয়া ডিলিমিটেশন বিলকে রুখে দিয়েছে। তো রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করার স্বার্থে বিরোধীরা একযোগে কি নতুন কোনো পদক্ষেপ নিতে পারে না, বা তাদের কি নেওয়া উচিত নয়? ভাবতে হবে বিরোধীদের নতুন করে। তার কারণ বিরোধীরা অনেকদিন পর পার্লামেন্টে এক হয়ে একটা সাফল্য পেয়েছে। এটা কিন্তু ঠিক যে বিরোধীরা বিচ্ছিন্নভাবে একা একা লড়াইটা করছে। কখনো কংগ্রেস, রাহুল গান্ধী বলছেন এসআইআর এর কথা, ভোট চুরির কথা, কখনো বামেরা বলছেন, কখনো স্ট্যালিন বলছেন, আলাদা আলাদা। মমতা ব্যানার্জি তো বলছেন শুধু নয়, প্রধান মুখ হয়ে উঠেছেন বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অন্য একটি মামলায় নিজে আদালতে গিয়ে সওয়াল করলেন অনুমতি নিয়ে এবং বললেন যে আমি রাজনৈতিক দলের হয়ে আসিনি, আমি বাংলার মানুষের হয়ে এসেছি। সত্যিই তো, যাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা কি সব তৃণমূল? তাদের মধ্যে বিজেপি আছে, তাদের মধ্যে বাম আছে, তাদের মধ্যে কংগ্রেস আছে। সুতরাং মানুষের যে হেনস্থা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এসআইআর এর বিরোধিতা কোন রাজনৈতিক দল করছে না, বিরোধিতা করছে তার পদ্ধতির, বিরোধিতা করছে তার পক্ষপাতিত্ব, বিরোধিতা করছে তার সময়ে। সেইটা সব রাজনৈতিক দল এক হয়ে যদি রুখে দিতে পারত সঠিকভাবে, একই সঙ্গে সারা ভারতবর্ষের সেন্সাসের পর যদি এসআইআর হতো, তাহলে সব বিরোধী দল এখানে প্রতিবাদ করার বা সমালোচনা করার কোনো জায়গা থাকতো না। আপনার এই বক্তব্য দিয়েই আজকের আলোচনা শেষ করছি। শেষ অবধি বিরোধীরা সম্মিলিতভাবে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা তার দিকে নজর থাকবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী দিন অন্য বিষয়ে কথা হবে। নমস্কার।